সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ির করলা নদীতে মাছের মরক, আগামী 7 দিন করলা নদীর মাছ খাওয়ার উপরে নিষেধাজ্ঞা। বাংলার উন্নয়ন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন সাংসদ রাজু বিস্তা? ডিবিসি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ছোট 4 চাকার গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচল রাস্তার পাশের এক ফল বিক্রেতা সহ পথচারীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। নদীতে পুনরায় মাছের মরক, কপালে পড়ল চিন্তার ভাঁজ। এর আগেও নদীতে মাছের মরকের ঘটনা খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল। পুনরায় জলপাইগুড়ি শহরের করলা নদীতে মাছের মরক, মরে ভেসে উঠেছে ছোট বড় একাধিক প্রজাতির নদীয়ালি মাছ। রবিবার সকাল সকাল মাসকালাই বাড়ি সংলগ্ন করলা নদীর পাড়ের বাসিন্দারা লক্ষ্য করেন নদীতে ভাসছে রুই, কাতলা, আর চিতল, বোয়াল, সরপুঁটি সহ একাধিক প্রজাতির করলা নদীর পরিচিত মাছ। জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে গিয়ে তিস্তা নদীতে মিশেছে করলা নদী। নানান প্রজাতির মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত এই নদী। 2011 সালে একই ঘটনা নজরে পড়েছিল করলা নদীর পাড়ের বাসিন্দাদের। তদন্তে উঠে আসে মাছ শিকারের জন্য নিষিদ্ধ কীটনাশক প্রয়োগ করা হয়েছিল করলায়। তাতে মারাত্মকভাবে মৎস্য ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়। নদী থেকে ধরা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। 15 বছর পর একই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। করলা নদী থেকে ধরে নিয়ে যাওয়া মাছ না খাওয়ার জন্য প্রচার কর্মসূচি শুরু করার পাশাপাশি মৎস্য দফতরকে সঙ্গে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। এখানে সকালে ঘুমের থেকে উঠে দেখি হঠাৎ করে নদীর পাড়ে সবাই মাছ ধরাধরি করছে। খুব বড় বড় মাছ, যেমন বোয়াল, কাতল, বিভিন্ন ধরনের প্রজাতির মাছ, বড় বড় মাছ সবাই ধরছে। তো ঘটনাটি হচ্ছে 2011 সনে এরকম একটা পুনরাবৃত্তি, এরকম একটা বিষক্রিয়া নদীতে দেওয়া হয়েছিল। আবার সেই 2026-এর মধ্যে এসে দাঁড়িয়ে দেখছি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা চাচ্ছি যে এটা একটা প্রশাসনের দিক দিয়ে একটু নজর দিয়ে দেখা হোক। দেখলে খুব ভালো হয়। নদীর মাছগুলো এভাবে মরে যাচ্ছে, খুবই একটা খারাপ ব্যাপার। বলছি এখানে তো প্রচুর বড় বড় পুরনো মাছও রয়েছে। হ্যাঁ, তা তো রয়েছে। ব্রিজ যেমন আমাদের কয়লা ব্রিজটা, এর নিচে অনেক বড় বড় মাছ, যেমন চিতল, কাতল, বিভিন্ন ধরনের মাছ আছে, বড় বড় মাছ। তো সবই দেখি ভেসে উঠছে, অনেকে ধরছে। এগুলো তো বিষক্রিয়া খেলে এগুলো মাছও তো একটি। হ্যাঁ, এগুলো তো কি বলবো, এগুলা তো এখন খুবই ক্ষতিকর। এগুলা খাওয়াটা ঠিক না। যদিও কি করে বলবো, এখন এত মাছ সকাল থেকে দেখতে সবাই ধরতেছে, ভাইসে উঠছে মাছ। বললাম যে মাছগুলো কিভাবে মরছে, কখন থেকে হয়েছে এটা? সকালে ঘুম থেকে 7টার দিকে উঠছে, তখন থেকে সবাই নদীতে মাছ ধরতেছে ভাবে। আচ্ছা, তারপরে আমরা আসলাম, এখানে দাঁড়াইলাম, দেখি সবাই মাছ ধরে দিচ্ছে। কি কি মাছ পাওয়া যাচ্ছে? কি মাছ বলে যে সরপুঁটি ধরতেছে, ফলি মাছ, বাইম মাছ, বোয়াল মাছ সবাই ধরতেছে, যেরকম করতেছে। কি সকাল থেকে দেখা যাচ্ছে প্রচুর মাছ মারা যাচ্ছে। হ্যাঁ, আমিও খবর পেয়ে এসলাম। এসে দেখি বিভিন্ন ধরনের মাছ এখানে ভেসে উঠছে। বোয়াল থেকে চায়না পুঁটি, তারপরে চিতল মাছ, তারপরে রুই মাছ, আপনার দেখলাম একটা বাইম মাছ। কী কারণে মরক লাগছে বুঝতে পারছি না, কিন্তু আমি একটা কথা বলবো, যারা এই মাছ ধরছেন এই মাছটা যেন না খায়। কারণ 2011 সালে একবার এরকম মরক হয়েছিল, সেখানে এইসব মাছ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। সেটা আমি একটাই বার্তা দেবো, যেন এই মাছ না খায়, এবং বাজারে বিক্রি যারা করছে যারা যেন মাছটা বিক্রি না করে, এটুকু আমি বলতে চাই। এবং আমি মৎস্য দপ্তরকে জানাচ্ছি, আমাদের পৌরসভা এবং প্রশাসনের মাধ্যমে এখনই আমি জানাবো যেন এই ব্যাপারটা নিয়ে বিশেষ একটা উদ্যোগ গ্রহণ করে। করলা নদীতে একের পর এক মাছের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে জেলা জুড়ে। আগেও এই খবরে বেশ প্রভাব পড়েছিল, জারি হয়েছিল নিষেধাজ্ঞা। জলপাইগুড়ির করলা নদীতে মাছের মরক, আগামী 7 দিন করলা নদীর মাছ না খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জলপাইগুড়ি পুরসভার। বাজারে বাজারে মাইকিং। করলা নদীর জলে তীব্র বিষ প্রয়োগের কারণেই একাধিক প্রজাতির মাছের মৃত্যু বলে অনুমান। পুলিশের পাশাপাশি আলাদা করে ঘটনার তদন্ত করবে জলপাইগুড়ি পুরসভা। দেখুন, 2011 সালে এরকম করলায় বিষ ঢেলে দেওয়া হয়েছিল এবং তার সেই সময় প্রচুর মাছ মারা গেছিল। আজকেও করলায় সেভাবে সকালবেলা আমি খবর পাই যে বিষক্রিয়া হয়েছে
এবং বিষ ঢালা হয়েছে এবং তার ফলে বিষক্রিয়াতে প্রচুর মাছ মারা গেছে, আর বোয়াল থেকে শুরু করে ছোট মাছ, ঠিক আছে, কয়েক কুইন্টাল। এবং সেই মাছগুলো মানে পুলিশের সতর্কতা সত্ত্বেও, পুলিশ বারবার বলা সত্ত্বেও, আমরাও বারবার বলা সত্ত্বেও বহু এলাকার লোকরা বহু মাছ নিয়ে সেটাকে বাজারে বিক্রি করার চেষ্টা করেছেন। তাই আমি আর কোনো এক মুহূর্ত দেরি না করে প্রথমে বয়ালখানা বাজার, তারপরে দিন বাজার, তারপরে স্টেশন বাজার, সবখানে এবং ছোট ছোট যে বাজারগুলো আছে, নিজেই 3টে বাজারে গিয়ে মাইকিং করে বলেছি আগামী 7 দিন কেউ লোকাল নদীর মাছ খাবে না। দেখুন, করলার সাথে কিন্তু তিস্তারও সংযোগ আছে, এটাও কিন্তু ভাবার বিষয় রয়েছে। বিষয়টা হচ্ছে যে এই মাছ যদি কেউ খায় তাহলে তার বিষক্রিয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই জন্য বিশেষ করে যারা ভালনারেবল, গর্ভবতী মহিলা, শিশু, বয়স্ক মানুষ এবং যাদের কোমরবিডিটিস আছে, তার ফলে কি হয়েছে, পৌরসভার তরফ থেকে আজকে আমরা সব জায়গায় মাইকিং করছি এবং সমস্ত বাজার কমিটিকে বলেছি কোনো লোকাল মাছ, নদীর মাছ, করলা নদীর মাছ যেন কোনোভাবে এই আগামী 7 দিন কেউ বিক্রি না করেন, এবং ক্রেতাদের সাবধান করেছি আপনারা দয়া করে কিনবেন না। এবং আমি পুলিশকেও বলছি যথোপযুক্ত তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার কারণ হচ্ছে এটা মানুষকে হত্যা করার একটা প্রচেষ্টা এবং এটা একটা হিনিয়াস ক্রাইম। আর এই দিন কি তদন্ত কমিটিও তো তৈরি করেছেন আপনারা পুলিশের সঙ্গে? পুলিশের সঙ্গে আলোচনা করেছি এবং পৌরসভা, আজকে তো রবিবার, এবং আমরা আগামীকাল এই ব্যাপারে বসে একটা আমরাও পৌরসভার তরফ থেকে এই ঘটনাকে সম্পূর্ণভাবে সরেজমিনে তদন্ত করার চেষ্টা করবো। যদিও পুলিশের কাজ সেটা, কিন্তু আমরা পুলিশের সহায়তা করব। মৎস্য দপ্তর সঙ্গে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। তরাই ডুয়ার্স এবং পাহাড়বাসীর সুরক্ষা এবং উন্নয়নের কথা ভেবে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে রেল এবং সড়কপথের কাজ চলছে। তরাই ডুয়ার্স এবং পাহাড়ের কোনো তফাৎ নেই। আগামী বিধানসভা নির্বাচনে এই 3 এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়ে রাজ্যে এবার বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে। রবিবার ডুয়ার্সের মেটেলিতে এসে সংবাদ মাধ্যমকে এই কথা জানালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এদিন তিনি শামসিং এলাকায় একটি মহাপুরাণে যোগদান করেন। তার আগে মেটেলির ইন্ডং মোড় এলাকায় থাকা বীর বিরসা মুন্ডা মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজু বিস্তা জানান, তরাই ডুয়ার্স ও দার্জিলিংয়ের মানুষের সুরক্ষার কথা ভেবে নানান উন্নয়নের কাজ করছে কেন্দ্রীয় সরকার। এই দিনের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্তার সাথে উপস্থিত ছিলেন নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা वेंगरा सह अनेके। क्योंकि दार्जिलिंग और डुवर्स कोई अलग नहीं है, एक परिवार है, एक बड़ा परिवार है। और मुझे जितना स्नेह और प्रेम दार्जिलिंग में मिला है उतना ही स्नेह और प्रेम जो है डुवर्स की जनता से भी और आप सब से भी मिलता है। मैं आप सबका भी बहुत आभारी हूँ। और डुवर्स, तराई और दार्जिलिंग जैसा मैंने बताया एक बड़ा परिवार है और मुझे लगता है कि इस परिवार को बहुत लंबे समय से न्याय की प्रतीक्षा है और 2026 में मैं ऐसा मानता हूं कि मोदी जी के नेतृत्व में सरकार बनेगी तो इस क्षेत्र का जो क्षमता है, जो पोटेंशियल है, उसके हिसाब से इस क्षेत्र में विकास होगा और इस क्षेत्र की जनता को न्याय मिलेगा, ऐसा मैं विश्वास रखता हूँ। दादा, चालसा से नौक्सल तक एक न्यू ट्रेन ट्रैक बन रहा है, तो क्या बोलेंगे? देखिए, जहाँ तक ट्रैक, हवाई जहाज और रोड, जितने भी प्रोजेक्ट आज दार्जिलिंग तराई डुवर्स में दिख रहे हैं वो सब केंद्र सरकार की देन है। और मैंने इससे पहले भी बहुत विस्तृत रूप से बताया कि डुवर्स और दार्जिलिंग और तराई में बहुत सारे काम हो रहे हैं। जैसा आप जानते हैं, बालासन से सेवक मोड़ तक अभी 6 लेन का एलिवेटेड रोड बन रहा है सिलीगुड़ी में, और आर्मी कैंट से लेकर के एलन बारी तक जो है 14 किलोमीटर का 4 लेन की सड़क बननी है। और नया तीस्ता के ऊपर में कोरोनेशन ब्रिज 1200 करोड़ का उसका ऑलरेडी टेंडर हो गया है। और सिलीगुड़ी के चारों तरफ जो रिंग रोड बढ़ेगा वो ओदलाबारी तक आएगा। तो आप सामसिंग से लेकर के आप जो है नगरकट्टा से लेकर के तमाम डुवर्स की क्षेत्र की जनता को सिलीगुड़ी पहुंचने में आज 2.5 घंटे 3 घंटे लगते, मात्र 1 घंटे में पहुंच सकेंगे। और इसी तरह रेलवे के नए नए प्रोजेक्ट और ट्रैक यहाँ पे बिछाए जा रहे हैं। हाल ही में बजट में आप सबने सुना होगा कि बनारस से सिलीगुड़ी को जोड़ने वाला जो है हाई स्पीड जो है बुलेट ट्रेन चलेगा। और चिकन नेक में 40 किलोमीटर जो है वो अंडरग्राउंड होगा, यानी चिकन नेक अब हाथी का नेक बनेगा। सो राष्ट्रीय सुरक्षा की दृष्टि से भी यहाँ की जनता की
सुरक्षा और विकास के सारी जो है जिम्मेदारी केंद्र सरकार पूरी कर रही है। बागडोगरा में नया एयरपोर्ट बन रहा है और भविष्य में जो है सिविल टर्मिनल जो है आपके डुअर्स में भी बनना है। तो ये तमाम हासीमारा में तो ये तमाम चीज़ें बताती है कि केंद्र सरकार का हमारे ऊपर बहुत उपकार है। धीमान राय रिपोर्ट, एवी न्यूज। ব্যস্ততম ডিবিসি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ছোট 4 চাকার গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচল রাস্তার পাশের এক ফল বিক্রেতা সহ পথচারীরা। ফলের দোকানের সব ফল নষ্ট হয়ে যায়। বিদ্যুতের খুঁটি ভেঙে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। গাড়ির চালক সহ যাত্রীদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, রবিবার সন্ধ্যের সময় 4 চাকার গাড়িটি খুবই দ্রুত গতিতে প্রথমে একটি বাইকে ধাক্কা মারে, তারপর টোটোর সাথে সংঘর্ষ হয়, তারপর দ্রুত গতিতে ফলের দোকানে ধাক্কা মারে। ফল বিক্রেতা বিদ্যুতের খুঁটির সামনে ইলেকট্রিকের ট্রান্সফরমারের নিচে দিয়ে দৌড়ে পালিয়ে গেলেও তার পায়ে আঘাত লাগে বলে খবর। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়ির চালক সহ মোট 3 জন গাড়িতে ছিল, সবাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য ডিবিসি রোডে যানজট লক্ষ্য করা যায়, যদিও ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে খানিকক্ষণ বাদে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভেঙে যাওয়া বিদ্যুতের খুঁটির কাজ শুরু করেছেন। ফল বিক্রেতা আকাশ সাহু বলেন, অল্পের জন্য বেঁচে গেলাম, সব ফল নষ্ট হয়ে গিয়েছে। সামনে থেকে গাড়ি ওইখান থেকে একটা টোটোকে একটা ধাক্কা মারিয়ে নিয়ে আসে, এইদিকে ওইদিকে ঠিক আছে মদ খাইছিল, পুরো মদ খায় টেরা বেকা আসছে, আমার সামনে আসে, আমি হচ্ছে ভাই গেছি, আমার হচ্ছে ভ্যানের মধ্যে মাইরে সব ফল আমার নষ্ট করে দিয়েছে, সব ফল বরবাদ করে দিয়েছে, পায়ের মধ্যে বাসা পাইছে, পোল টোল ভাঙছে। এটা হচ্ছে ডিবিসি রোড, ইন্ডিয়ান ব্যাংকের সামনে। আপনার কি ফলের দোকান রয়েছে? হ্যাঁ, ফলের দোকান। আপনি দোকানের রাস্তার পাশেই ছিলেন? হ্যাঁ, আমি একটা দোকানে ছিলাম। আচ্ছা, আর এই গাড়িটা কোন দিক থেকে আসলো? গাড়িটা এই দিক থেকে আসতেছিল, বা দিক থেকে আসতেছিল, মানে কমার্স কলেজের দিক থেকে? হ্যাঁ হ্যাঁ, কমার্স কলেজের দিক থেকে আসছিল। ওইখানে একটা বাইকালাকে মারছে, সামনে একটা টোটোওয়ালাকে মারছে, আইসে একবারে পোলের মধ্যে মারছে। স্পিড কিরকম ছিল? স্পিড ছিল 70-80, এত জোরে। এই যে দেখেন পোল টোল সব ভাঙিয়ে ফেলাইছে। আমি যদি না ভাবতাম আমাকে মানে মাইরে ফেলাইতাম। গাড়িতে তো আপাতত আমি 2 জন দেখছি, আমি তো পাড়ায় গেছি, আমি তো তাও আমার বাড়ির মধ্যে ব্যথা লাগছে, আমার ফল টল সব বরবাদ হয়ে গেছে। 2 জন আমি দেখছি। 2 জন এখন কোথায়? পুলিশ নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী কৃষ্ণকুমার মহন্ত বলেন, কমার্স কলেজের সামনে প্রথমে গাড়িটি বাইক ও টোটোকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। অ্যাক্সিডেন্টটা আগে করেছে ওই আপনার কলেজের সামনে, ওখানে একটা বাইক আর টোটোকে মেরে দেয়, ওই গাড়িটা সোজা পালায় যেতে নেয়, কিন্তু মাঝখানে ছিল হচ্ছে পুলিশ ভ্যান থাকার কারণে আমার এই ফলের দোকানের সামনে, তখন ওই গাড়িটা সোজা ডাইরেক্ট মধ্য অবস্থায় ছিল, পুরো এসে ওকে পর থেকেই আসে। তখন আমি ওই পার থেকে ওকে অপোজিট থেকে আমি চিল্লাই যে বিকাশ ভাগ, তখন ওই নিচ দিয়ে ও ভাগে মানে চলে যায়। তখন ডাইরেক্ট গাড়িটা এসে একটু ঠিক ইলেকট্রিক পোলে মারে। নিচ দিয়ে কোন নিচ দিয়ে? ইলেকট্রিকের নিচে যে একটা এই এতটা গ্যাপ জায়গা আছে, 2 হাত ওর নিচ দিয়ে ও ভাগে পালায়, না পালালে ওর জীবনে শেষ আছে। গাড়িটা কিরকম স্পিডে ছিল? প্রচন্ড স্পিডে গাড়ি। কয়জন ছিল গাড়িতে? গাড়ির পিছনে 4 জন আর সামনে ড্রাইভার। একদম নেশা পুরা। আজকে তো আমাদের রোববার, পুরা মস্তিতে ওরা পুরা নেশাতে আছে। আর নেশাতে না থাকলে এরকম হয় না, তাহলে ওরা ওইখানেই দাঁড়ায়, কারণ ওখানে একটা বাইক মেরেছে এবং একটা টোটোওয়ালাকে মেরেছে, মারতে আসছে। যদি এইখানে যদি না বাঁচতো তাহলে আরো কত মানে অ্যাক্সিডেন্ট হইতো, কত প্রাণ চলে যেত আজকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিজেপি কার্যালয়ে আয়োজিত বাজেট 2026-27 বিষয়ক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেরণা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থাপিত এই বাজেট বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যুব, কৃষক, নারী ও দরিদ্র, এই 4 স্তম্ভের কল্যাণ ও উন্নয়নই বাজেটের মূল লক্ষ্য। তিনি জানান, এই বাজেট কর্মসংস্থান সৃষ্টি আর কাঠামো ও শক্তিশালীকরণ
এবং সবকা সাথ সবকা বিকাশের ভাবনা বাস্তবায়নে সহায়ক হবে। ভারত ইতিমধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং শীঘ্রই তৃতীয় স্থানে পৌঁছবে বলেও তিনি দাবি করেন। মোদী সরকারের আমলে 25 কোটির বেশি মানুষ দারিদ্র্য সীমার বাইরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, গঠনমূলক সংস্কার, রাজকোষীয় সংযম ও সরকারি বিনিয়োগের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা, পরিবারের ক্রয় ক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা আরও বাড়বে। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশেও এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। गरीबों के मसीहा भारत के कर्मयोगी प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी जी के प्रेरणा और सफल नेतृत्व में वित्त मंत्री माननीय निर्मला सीतारमण जी के द्वारा 2026-27 का बजट जो प्रस्तुत हुआ है वह विकसित भारत के संकल्प को पूरा करने वाला बजट है। यह बजट एक और बुनियादी ढांचों को जहां सुदृढ़ करेगा, वहीं रोजगार के अवसर भी सृजित करेंगे। यह बजट देश से गरीबी मिटाने वाला बजट है। यह बजट भारत को समृद्धशाली बनाने वाला बजट है। विकसित भारत को 2047 में पूरा होना है, जिसका संकल्प माननीय प्रधानमंत्री जी ने लिया है। सबका साथ, सबका विश्वास, सबका विकास और सबके प्रयास जो इसका मूलभूत सिद्धांत है। विकसित भारत के चारों स्तंभ युवा, महिला, किसान और मजदूर के जीवन में खुशियां देने वाला बजट है, उनको विकसित करने वाला बजट है और उनका कल्याण करने वाला बजट है। भारत दुनिया की सबसे चौथी अर्थव्यवस्था बन गई है और शीघ्र ही यह तीसरी दुनिया की सबसे बड़ी अर्थव्यवस्था यह बनेगा। माननीय प्रधानमंत्री जी के दूरदृष्टि के कारण, गरीब कल्याण की योजनाओं के कारण इस देश से 25 करोड़ से ज़्यादा लोग गरीबी रेखा से बाहर आए हैं। यह बजट देश से गरीबी मिटाने वाला बजट है। রবিবার ধূপগুড়ি রেল স্টেশনে দূরপাল্লার একাধিক ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ দেখালো ধূপগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস। পাশাপাশি স্টেশন মাস্টারের কাছে দাবিপত্র তুলে দেওয়া হয়। ধূপগুড়ি রেল স্টেশন অমৃত ভারত স্টেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইতিমধ্যে সেই স্টেশন নির্মাণের কাজ চলছে। স্টেশন বেশ কিছু ট্রেন দাঁড়ালেও একাধিক দ্রুতগামী ট্রেনের স্টপেজ নেই, ফলে এলাকার ব্যবসায়ীদের যাতায়াতের সমস্যার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি ধূপগুড়ি মহকুমাতেই রয়েছে এশিয়ান দ্বিতীয় বৃহত্তম বিন্নাগুড়ি সেনা ছাউনি। সেই ক্ষেত্রে ধূপগুড়ি রেল স্টেশনের গুরুত্ব অপরিসীম। আশেপাশে জেলার একাধিক স্টেশনে দ্রুতগামী ট্রেনের স্টপেজ থাকলেও ধূপগুড়ি রেল স্টেশনে নেই। সাধারণ মানুষের কথা ভেবে আন্দোলনে সামিল তৃণমূল কংগ্রেস। স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে একাধিক দাবি তোলা হয়। এদিকে স্টেশন চত্বরে বিক্ষোভের জেরে অতিরিক্ত আরপিএফ সহ রেল পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরবর্তীতে রেলের আধিকারিকের হাতে দ্রুতগামী ট্রেনের স্টপেজের দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এদিনের অবস্থান বিক্ষোভে এসআইআরের শুনানির লিস্টে মৃত কিন্তু তিনি এখনো জীবিত সেই ভোটার নন্দলাল রায় উপস্থিত ছিলেন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের নেতৃত্ব। যে ধূপগুড়ির মানুষের স্বার্থে ব্লক তৃণমূল কংগ্রেস আমাদের সকল নেতৃত্ব মিলে আজকে আমরা ডেপুটেশন দিলাম। আমরা বলেছি ধূপগুড়ি কারো দয়া স্টপেজ চায় না ট্রেনের। যদি ধূপগুড়িতে বিভিন্ন জায়গার থেকে যেখানে জলপাইগুড়ি স্টপেজ দেওয়া হয়েছে, যেখানে বিজেপি সরকার আসামে গোসাইঘাটি স্টপেজ দেওয়া হয়েছে, তার থেকে যদি ধূপগুড়িতে আর্নিং বেশি না হয় আমরা স্টপেজ তুলে দিতে বলবো। কেন ধূপগুড়িকে বঞ্চিত করা হচ্ছে?
কারণ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে, আপনার বিধায়ক নেই। ধূপগুড়ির মানুষের কি অপরাধ? মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সাব ডিভিশন করবার জন্য, আজকে সাব ডিভিশন হয়েছে। আর আপনারা রাজনৈতিক রং দেখছেন। জয়ন্ত রায় যিনি এমপি, ধূপগুড়ি স্টেশনে 40 বার ঘুরে গেছেন, ফটো তুলেছেন, কেন আজকে তার স্টপেজ নেই? আমরা তার প্রতিবাদ করলাম। কোন কোন ট্রেনের স্টপেজ চাচ্ছেন? আমরা যে কোনো দ্রুতগামী ট্রেন যেখান থেকে মানুষ যায় আমরা চেয়েছি, ওনারা কি করবে দেখুন। না হলে আমাদের গ্রামীণ সভাপতি মলারা যে হুঁশিয়ারি দিয়েছে যে কি পথে যেতে হয়, তৃণমূল কংগ্রেস সেই পথ দেখে নেবেন। মানুষকে বলেছি আমরা সবুর করব, তাই বলে দুর্বল নয়, আমরা হাতে চুরি পড়িনি। রেল যদি বঞ্চিত করে মানুষকে, মানুষের জন্য তৃণমূল কংগ্রেস সর্বদা একটি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সামনেই 2026 বিধানসভা নির্বাচন। ভোট যত এগিয়ে আসছে, রাজ্যের শাসক বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে নেমে পড়ছে। এবার ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি বাজারে শিক্ষিত ও বেকার যুব সমাজের চাকরির দাবি নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে নামে বিজেপি যুব মোর্চা। এদিন পথ চলতি যুবক যুবতীদের কাছ থেকে চাকরি চায় বাংলা এই দাবি নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে যুব মোর্চার কর্মীরা। যুব মোর্চার অভিযোগ, তৃণমূল সরকারের আমলে কোনো কর্মসংস্থান নেই, যুব সমাজ হতাশায় ভুগছে। এদিন রাজ্যে কর্মসংস্থানের দাবিতে যুব সমাজের কাছ থেকে চাকরি চায় বাংলা অভিযানের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ করা হয়। স্বাক্ষর সংবলিত এই দাবি রাজ্য সরকারকে পাঠানো হবে বলে জানায় যুব মোর্চার কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুব মোর্চার সহ সভাপতি প্রদীপ্ত রায়, চাকরি চায় বাংলা প্রোগ্রামের ইনচার্জ হারু সরকার, বিধানসভার যুব কনভেনর শুভঙ্কর মল্লিক সহ একাধিক যুব মোর্চার কর্মীরা। আপনারা জানেন বিগত 15 বছর থেকে এই মমতা ব্যানার্জি সরকার শিক্ষিত যুব সমাজকে কোনো চাকরি দিতে পারেনি। কিছুদিন আগে আমরা দেখতে পারলাম যে বাজেট ঘোষণা করেছে, সেখানে শিক্ষিত যুব সমাজের জন্য উনি মাসে 1500 টাকা করে ভাতার দিবে বলে ঘোষণা করেছে। কিন্তু আমরা চাই পশ্চিমবঙ্গের যে শিক্ষিত যুব সমাজ আছে তারা চাকরির দাবিতে আজকে আমরা ডাউকিমারি বাজারে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে এখানে আমাদের সই সংগ্রহ করে নবান্নতে পাঠাবো। এই উদ্দেশ্যেই আজকে আমরা এখানে ক্যাম্প করেছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি ওয়েলফেয়ারে। অবিলম্বে প্রিপেড স্মার্ট মিটার বন্ধ করা, বর্ধিত চার্জ ও মিনিমাম চার্জ প্রত্যাহার করতে হবে, সিকিউরিটি ডিপোজিটের টাকা সুদসহ ফেরত দিতে হবে, প্রতি মাসের বিল প্রতি মাসে দিতে হবে। আর এই দাবিগুলো নিয়ে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শহর ও গ্রামীণ এলাকা কমিটি থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল। জলপাইগুড়ি ওয়েলফেয়ার কক্ষে এই সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গরা তাদের দাবি, অবিলম্বে প্রিপেড স্মার্ট মিটার বাড়ি বাড়ি লাগানো চলবে না, আর আগামীতে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে তা নিয়েও আলোচনা হয় এদিন। জলপাইগুড়ির বিশিষ্ট নাগরিকরা একটা বিদ্যুৎ গ্রাহকদের কনভেনশন ডেকেছেন। সেই কনভেনশনের মূল বিষয়বস্তু হচ্ছে যেভাবে বিদ্যুৎ ক্ষেত্রে বিদ্যুৎ গ্রাহকদের উপর আক্রমণ নেমে আসছে, স্মার্ট মিটারের বিরুদ্ধে একটা দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল জলপাইগুড়ি শহর সহ গোটা ভারতবর্ষে। এবং পশ্চিমবঙ্গে যখন আন্দোলনটা খুব দুর্বার গতি পায় তখন কোম্পানি বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা করলেন যে আপাতত স্মার্ট মিটার লাগানো হচ্ছে না, যদিও এ নিয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি। এবং গৃহস্থ লাইনগুলোতে স্মার্ট মিটার লাগানো আপাতত বন্ধ করলেও কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এবং অন্যান্য ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো চলছে। এবং আমাদের আশঙ্কা আন্দোলনটা দুর্বল হলেই যে কোনো দিন আবার তারা কিন্তু স্মার্ট মিটার লাগাতে ঝাঁপিয়ে পড়বে। এই কারণে বিদ্যুৎ গ্রাহকদের এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জলপাইগুড়ি শহরের বিশিষ্ট মানুষেরা আজকে এই কনভেনশনে মিলিত হয়েছেন। তারা আন্দোলন সম্পর্কে বক্তব্য রাখলেন এবং আগামী দিনে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
প্রাচীন নরসিংহ মন্দির ভেঙে যাওয়ার কারণে অস্বস্তির পরিবেশ জলপাইগুড়িতে। প্রাচীন মন্দির ভেঙে পড়ল জলপাইগুড়িতে। পুকুরের কাজ করতে গিয়ে শত বছর প্রাচীন নরসিংহ মন্দিরের পুরো অংশ ভেঙে পড়ল জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন নরসিংহ মন্দির। এই মন্দিরটি শত বছর ধরে রয়েছিল সেইখানে। পুকুরের কাজ করতে গিয়ে ভারী মেশিন সেখানে লেগে মন্দিরের পুরো অংশ ভেঙে যায়। মন্দির কমিটির দাবি, অবিলম্বে সেই মন্দির সংস্কার করে দিতে হবে ঠিকাদার কর্তৃপক্ষকে, আর তা না হলে আগামী 2-1 দিনের মধ্যেই তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। তো মন্দিরের পরিস্থিতি কি দেখলেন? যা পরিস্থিতি দেখলাম বড় মর্মাহত হয়েছি, আমার বলার ভাষাই নেই। সব ভেঙে গেছে, ঠাকুরের সব ভেঙে চুরমার করে দিল। এতদিনের আশা, এত আবেদন, কিন্তু কিভাবে কী হলো আমি জানি না। আমি চাচ্ছি শীঘ্রই এটা যদি না হয়, বিগ্রহ যে অবস্থায় পড়ে আছে চিন্তা করা যায় না। এর জন্য মানসিক দিক দিয়ে আমি খুব খারাপ অবস্থা। এতদিন পূজা করলাম, আমি চাচ্ছি এটার পুনর্নির্মাণ শীঘ্র হোক, নাহলে এতজনের যে সকলের যে আবেদন এটা যদি না শুনে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। এটা আপনাদের তরফ থেকে এটা আমরা জানাচ্ছি এবং সকল ভক্তবৃন্দকে বলছি আমাদের এখানকে মন্দিরে করার জন্য সহযোগিতা করুন, যে যেভাবে পারে। এই সকলের কাছে প্রার্থনা। একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে যে বাবা নৃসিংহ গোপাল মন্দির, এটা প্রায় 150 বছর পুরানা মন্দির। এখানে সনাতন হিন্দু ধর্মের মন্দির, শুধু জয়ন্তীপাড়া নয়, 12 নম্বর ওয়ার্ড নয়, জলপাইগুড়ি পৌরসভা নয়, বিস্তীর্ণ ভূখণ্ডে সনাতন হিন্দু ধর্মের মানুষ যেমন আছে তেমনি এই মন্দিরের ভক্তরা আছে। কারণ প্রায় 150 বছর আগে এই মন্দিরটা এখানে স্থাপিত হয়েছিল। এই পুরানো মন্দিরটা এখানে আমরা সনাতন ধর্মের হিন্দু মানুষেরা খুব জাগ্রত হিসাবে মানি। কলেবর যাই হোক মন্দিরের, কারণ ভগবান তো মন্দিরের কলেবরে আবদ্ধ থাকে না, ভগবান মানুষের অন্তরে প্রতিষ্ঠিত। বিস্তীর্ণ সনাতন হিন্দু ধর্মের মানুষ নৃসিংহ বাবার ভক্ত, সেখানে কাজ করতে গিয়ে ঠিকাদারি সংস্থার আর এটা অবহেলার কারণে, অসতর্কতার কারণে এই মন্দিরটি, এই বিশাল যে দানবীয় যন্ত্রটা, সেই যন্ত্র কি করে মন্দিরে উঠে পড়ছে আমরা জানি না। পরশুদিন সন্ধ্যার ঘটনা। তা যাই হোক, বাবার আশীর্বাদে এখানে কোনো প্রাণহানি বা এরকম কোনো গুরুতর ঘটনা ঘটনাই। এর জন্য আমরা বাবাকে প্রণাম করি, ধন্যবাদ জানাই। আর ঠিকাদারি সংস্থাকে আমরা আবেদন করছি ইমিডিয়েট বাবার মন্দির পুনর্নির্মাণ করতে হবে, না হলে আমরা সনাতন হিন্দু ধর্মের এই মন্দিরের ভক্তবৃন্দের পক্ষ থেকে প্রয়োজন হলে আমরা আইনের আশ্রয় দিতে বাধ্য থাকব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আগামী এপ্রিল মাসে সল্টলেক স্টেডিয়ামে রাজ্য স্তরের তাইকোন্ডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে হয়ে গেল সিলেকশন ম্যাচ। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ 2026-এর সিলেকশন আসর রবিবার অনুষ্ঠিত হল শহরের মিলন সংঘ ময়দানে। এই প্রতিযোগিতার আয়োজন ও পরিচালনায় ছিল তাইকোন্ডো অ্যাসোসিয়েশন অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, বালাপাড়া তাইকোন্ডো একাডেমি, জলপাইগুড়ি মিলন সংঘ তাইকোন্ডো ইউনিট এবং উদয় সংঘ তাইকোন্ডো ইউনিট। জেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বয়েজ ও গার্লস বিভাগে সাব জুনিয়র, জুনিয়র এবং বিভিন্ন ক্যাডেট ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা চলে দিনভর। উদ্যোক্তাদের তরফে কল্যাণতন্ত্র জানান, দিনভর উত্তেজনাপূর্ণ লড়াই ও খেলোয়াড়দের পারফরমেন্সে মুখরিত হয়ে ওঠে মিলন সংঘ ময়দান। আয়োজকদের মতে এই ধরনের প্রতিযোগিতা জেলার খেলাধুলার পরিকাঠামো ও তরুণ প্রতিভাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা হলো আজকে আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে। এই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে যারা যারা সিলেকশন হবে তাদের স্টেটে চান্স পাবে। এবার স্টেটের জন্য আজকে আমাদের ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়নশিপ হলো, মানে হচ্ছে এই ডিস্ট্রিক্টে যারা যারা মানে পার্টিসিপেট করছে, গার্লস আছে, বয়েজ আছে, সাব জুনিয়র, ক্যাডেট, জুনিয়র অ্যান্ড সিনিয়র আছে। আমাদের মালবাজার বাজার থেকে আসে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকেও সবাই পার্টিসিপেট করছে এখানে। এটা জলপাইগুড়ি মিলন সংঘ ক্লাবে মাঠে খেলাটা হচ্ছে। আমাদের এটা হলো ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট সিলেকশন তাইকোন্ডো ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট হলো আজকে, এটা স্টেটে সিলেকশন করার জন্য।
এই সিলেকশনটা কিসের মাধ্যমে হচ্ছে বলুন তো? এটা আমাদের ওয়ার্ল্ড টাইকোয়ান্ডোর যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরির মাধ্যমেই হচ্ছে। জাজেস স্যাররা বাইরে থেকে আসে আমাদের। হ্যাঁ জাজরা খেলা করাচ্ছে এখানে। এরপরে কোথায় যাবে এরা? এরপরে স্টেটে যাবে। স্টেটে এই খেলার মাধ্যমে কীভাবে চান্সটা পাবে এরা এখান থেকে? এবার স্টেটে আজকে যেরকম ডিস্ট্রিক্ট হচ্ছে, ডিস্ট্রিক্টে ফার্স্ট যারা হবে তারা স্টেটে খেলতে যাবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ির করলা নদীতে মাছের মরক, আগামী 7 দিন করলা নদীর মাছ খাওয়ার উপরে নিষেধাজ্ঞা। বাংলার উন্নয়ন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন সাংসদ রাজু বিস্তা? ডিবিসি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ছোট 4 চাকার গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচল রাস্তার পাশের এক ফল বিক্রেতা সহ পথচারীরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।